প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমাদের সাথে আজকে আমার প্রথম অনলাইন ক্লাস, তাই আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি সৈয়দা শামিমারা বেগম, সহকারী শিক্ষক, ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, KPZ, চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে বাংলা 4 পাঠ বইয়ের মিনু গল্পটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের 4 পাঠ বইয়ের 7 পৃষ্ঠা খোলো। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে মিনু। লিখেছেন বনফল। আমাদের আজকের পাঠ কি? মিনু। লিখেছেন কে? বনফল। সাজ্জাদুল ইসলাম, তোমার নাম কি? তাহলে আমাদের আজকের পাঠ কি? মিনু। মিনু লিখেছেন বনফুল। মিনু কে লিখেছেন? বনফুল। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। তাহলে আজকের পাঠ থেকে তোমরা যা যা শিখবে তা হচ্ছে তোমরা শব্দার্থ বলতেও লিখতে পারবে, লেখক সম্পর্কে জানতেও লিখতে পারবে, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি সম্পর্কে জানবে ও লিখতে পারবে। মিনু গল্পটি সম্পর্কে ধারণা পাবে। তাহলে শুরু করছি লেখক পরিচিতি দিয়ে। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের প্রকৃত নাম কি বলতে পারবে? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে তিনি জন্মগ্রহণ করেন। আর তার মৃত্যু হচ্ছে 1979 খ্রিস্টাব্দে কলকাতায়। তোমরা তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায় খেয়াল করো, দেখতে পাবে লেখক পরিচিতি। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পেশায় চিকিৎসক। তিনি পেশায় কি ছিলেন? চিকিৎসক ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্পের রচনার প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক। তাই তিনি তার গল্পকে আকারে ছোট, ব্যঙ্গ রসিকতাপূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনের মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছেন। বাস্তব জীবনে মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বনফুলের গল্প, বাহুল্য, বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ, নাটকও লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ, ভারত উপাধি প্রদান করা হয়। তাকে কি পুরস্কারে ভূষিত করা হয়? পদ্মভূষণ, ভারত উপাধি প্রদান করা হয়। তিনি 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন।
এখন তোমরা তোমাদের বইয়ের আচ্ছা 10 পৃষ্ঠার দিকে খেয়াল করো। এই গল্পটি পাঠের উদ্দেশ্য কি? এই গল্পটি পাঠের উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। আর পাঠ পরিস্থিতির মধ্যে দেখো, বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তার মা বাবা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়, সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো ছুটলির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব। তবু সে স্বপ্ন দেখে, এই স্বপ্নে তাকে সমস্ত থেকে অতিক্রম করতে সাহায্য করে। এবার তোমরা তোমাদের বইয়ের 7 পৃষ্ঠা খোলো। সবাই 7 পৃষ্ঠা খোলো। খুলেছ? দেখো মিনু বরফল লেখা আছে। এরপর দেখো মা মরা মেয়ে মিনু, বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। সে কোথায় মানুষ হচ্ছে? তার এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে। কথা শোনা যায়? কথা শোনা যায়? তাহলে খেয়াল করো, সব রকম কাজই করতে হয়। অবশ্য লোকে অবশ্য বলে যুগের বসা, মহৎ লোক বলে অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মত হয়ে সুবিধে হয়েছে যুগের বসাকে। পেট পাতায় এমন সর্বগুণান্বিতা 24 ঘন্টার চাকরি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বুবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। মিনু শুধু বুবা নয়, ঈশ্বর কালাও। অনেক চেঁচিয়ে বললে তবে সে শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। টুটনাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার মানে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে। ভোর 4টের সময় উঠে দেখতে পায় পূর্ব আকাশে ধপধপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছ দেখছি। বৈজ্ঞানিক যুগে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে নিশা বসানের আলোক দূর, কিন্তু মিনুর চোখে সে সই। মিনুর চোখে কি সে সই? মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসেমশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসিমার মায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসেমশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে চড়িয়ে পড়েছে আজ, বলে আর মুস্কি মুস্কি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ও শত্রু, তাহলে মিনু শত্রুকে কয়লা। শত্রুর উপর হাতুড়ি ছালিয়ে ভারী তৃপ্ত হয়েও হাতুড়িটার নাম রেখেছে গদায়।
আর এই পাথরটার উপর, যেই পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। তোমরা এগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি কিন্তু কষ্ট জিজ্ঞেস করব, ঠিক আছে? আমি যে পড়ছি সেগুলো খেয়াল করো। তাহলে পাথরটা, যেই পাথরটার উপর কয়লা ভাঙে তার নাম কি দিয়েছে মিনু? শানু। শানের সঙ্গে মিল আছে বলেই বোধহয়। কয়লা গাদার কাছে গিয়ে রুজছে, ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, ওঠো, এবার রাত যে পুড়িয়ে গেছে, এসই এসে কয়লা ভাঙছে, তোমরাও ওঠো, কয়লা ভেঙে তারপর যাই সেই গুটের কাছে। গুটে তার কাছে, গুটে না তরকারি। উনুনের নাম রাক্ষসী। তাহলে উনুনের নাম কি দিয়েছে মিলন, বলতে পারবে? রাক্ষসী। 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 উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া গুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আস্থা যখন ঘন ঘন করে ধরে উঠে তখন ভারী আনন্দ হয় মেনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর চলে যায়। আমার ভিডিও অন করে, এখন অফ করে দিয়েছি। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে বিশাল লাল আভা ফুটছে কিনা। লাল আভা এদিন ভালো করে ফুটে, সেদিন সে ভাবে সইয়ের উনুনের চমৎকার আজ এসেছে। যে আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আজ উঠেনি আজ। এভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা হচ্ছে তার শত্রু। রান্নাঘরের বাসনগুলো সব তার বন্ধু। রান্নাঘরের বাসনগুলো তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। গটিটার নাম পুঁটি। গটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে থুবড়ে গেল। মিনু সে কি কান্না! থুবড়াতে জায়গাটা রোজ তার হাত বুলিয়ে দেয়। গ্যালাস চারটার নাম হারো, বারো, তারো আর কারো। কি নাম? গ্যালাস চারটার নাম দিয়ে কি? হারু, বারো, তারো আর কারো। চারটে গ্যালাসে একই রকম, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্যালাসগুলোকে যখন মাজে ভাদুই, তখন মনে হয় সে যেন ছোট্ট ছেলেদের স্নান করাচ্ছে। মিটসেপটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপগপা। গপ 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 করে সব জিনিস পেটে পুড়ে নেই। মাঝে মাঝে এক দৃষ্টি চেয়ে থাকে মিটসেপের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, আমার মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে। মিনুর আর একটা দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় সে কোথায়? ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ঢাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় নিয়ে করেছে ওই ঢালটাকে। এর কারণ আছে, তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সেই দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে, মিনু কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সেদিন ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজর পড়ল ওই সরু ঢালটার একটা হলদে পাখিও এসে বসলো।
সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ঢালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেদিন তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক করে সে ছাদে ওঠে, কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাদে উঠে মেনো। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাতে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললে না, মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা। ঘুরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনে চোখে পড়লো শুকতারাটা ধপধপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস? আজ দিয়ে কিন্তু সে আর জল বলতে পারলো না। সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ভোর ভোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘুরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘুরে হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সেই বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসেমশাই তখনও ঘুমাচ্ছে। ছাদে উঠেই চুকে পড়লো লালে লাল হয়ে গেছে পূর্ব আকাশ। বাহ, চমৎকার আজ উঠেছে তো শোয়ের। একটু হালকা একটু হাসলো সে। তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গে রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে, যদিও পা থল ছিল খুব, তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। এখন তোমাদেরকে আমি যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি বলতে পারবে? পারবে? মিনুর বয়স কত? কে বলতে পারবে? মিনুর বয়স কত? 10 বছর। 10 বছর। ভেরি গুড। মিনুর বাবা কখন মারা গেছে? তার জন্মের আগে। আমার বাবা তার জন্মের আগে মারা গেছেন। জন্মের আগে। ভেরি গুড। দেখি বলো তো, মিনু কয়টায় ঘুম থেকে ওঠে? বাকিরা ভিডিও অন করনি কেন? শান্ত, ভিডিও অন করো। মিনুর কয়টায় ঘুম থেকে ওঠে? পারবে না? মিনু ভোর 4টায় ঘুম থেকে ওঠে। কয়টায়? ভোর 4টায়। ভোর 4টায়। দেখি মিনুর শহীদের নাম বলো তো। মিনুর শহীদ কারা আছে? মিনুর শহীদের নাম বলো। পারবে? পারবে? মিনুর শহীদ বা বন্ধু পিঠে বাসনগুলো আর গ্লাসগুলো। পারবে না? এই যে আমি বলে দিলাম। এরপর দেখি বলো, মিনুর শত্রু কে কে? শত্রুদের নাম বলো। কয়লা। কয়লা। হ্যাঁ, তারপর এবার দেখি বলো তো, হাতুড়িটার নাম কি দিয়েছে? হাতুড়ির নাম গদাই। গদাই। ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো, যেই পাথরটার উপর রেখে কয়লা ভাঙতো মিনু, তার নাম কি? শানু। শানু। উনুনের নাম কি? রাক্ষসী। উনুনের নাম রাক্ষসী। মিনু মিস চ্যাপ্টার কি নাম রেখেছিল? গপগপা। ভেরি গুড। ছাদ থেকে কি গাছ দেখতে পাওয়া যায়? ছাদ থেকে কি গাছ দেখতে পাওয়া যায়? কাঁঠাল
সময় শেষ হয়ে যাবে। ছাদ থেকে কি গাছ দেখতে পাওয়া যায়? কাঁঠাল। এখন আমি তো পড়িয়েছি, এরপরে তোমরা আবার কয়েকবার ভালো করে মূল গল্পটা পড়ে নিবে, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে যে কোশ্চেনগুলো আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। বিশেষ করে তোমাদের এমসিকিউর জন্য আর সৃজনশীলের 1 নম্বরের জন্য তোমাদের জীবন জ্ঞানমূলক যেটা আছে সেটার জন্য তোমাদের এই গল্পটা ভালো করে পড়তে হবে। ভালো করে গল্পটা যদি জানা থাকে তোমরা তাহলে অ্যান্সারটা ইজিলি করতে পারবে, ঠিক আছে? এরপর তোমরা দেখো, এখন আমরা দেখবো কি শব্দার্থ আর টিকা রয়েছে, কিছু শব্দার্থ এবং টিকা। তোমরা তোমাদের বইয়ের 10 পৃষ্ঠায় খেয়াল করো, 10 পৃষ্ঠায় খেয়াল করো। পেট ব্যথায় মানে কি বলো তো? কে বলতে পারবে? দেখে বলো। পেট ব্যথায় 10 পৃষ্ঠায় আছে। পেটে ভাতে পেটে ভাতে বা প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। হ্যাঁ, এরপর দেখো কালা শব্দের অর্থ কি? অধীর। কানে কম শুনে এমন। কানে বা কানে কম শুনে এমন, বধির বা কানে কম শুনে এমন। এরপর কি ষষ্ঠ ইন্দ্রিয় শব্দের অর্থ কি? কেউ একজন বলো। অতীন্দ্রিয় উপলব্ধি। আবার বলো। অতীন্দ্রিয় উপলব্ধি। তারপরেও তোমরা বোঝার জন্য বলতে হবে চোখ, কান, নাক, জিভ ও ত্বক এই 5টি ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু। কি কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক এই 5টি ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু। এরপর বলো তো শুকতারা, শুকতারা শব্দের অর্থ কি? সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান সুপ্ত গ্রহ। আকাশে নক্ষত্রের মতো সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। ভেরি গুড। সূর্য শব্দের অর্থ কি? হচ্ছে কি কথা বলবে না, ঠিক আছে? ছয় শব্দের অর্থ কি? বান্ধবী। হ্যাঁ, ছয় শব্দের অর্থ বান্ধবী। আর আকাশবাসী শব্দের অর্থ কি? কল্পিত কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। ডেলি প্যাসেঞ্জারি শব্দের অর্থ কি? প্রত্যহ যাতায়াতকারী। উনুন শব্দের অর্থ কি? চুলা। চুলা। রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স। রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স বলা হয় মিক্সড। খিড়কি শব্দের অর্থ কি? বাড়ির পেছনের ছোট দরজা। রোমাঞ্চিত শব্দের অর্থ কি? আনন্দিত। তাহলে তোমরা এই শব্দার্থগুলো ভালো করে পড়ে নিবে এবং আর মূল গল্পটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? এরপর তোমাদেরকে যদি আমি বাড়ির কাজ দিয়ে একটা সৃজনশীল তাহলে করতে পারবে তো? হ্যাঁ, এখানে দেখো 13 পৃষ্ঠাটা খুলো, তোমাদের বই 13 পৃষ্ঠা খুলেছ? এ দেখো তোমাদের সৃজনশীল প্রশ্নটা খেয়াল করো। অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে অনুচ্ছেদটা দেওয়া আছে সেটা একটু ভালো করে পড়তে হবে, পড়ার পরবর্তীতে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আমি বলছি দেখো অনুচ্ছেদটা কি? বর্ণা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা। কথা বলছে কে? কথা বলবো না। বর্ণা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবাসাকার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখা সে পিছিয়ে নেই।
প্রকৃতির পুরো কিছুকে তার ঘরে উঠে কথা বলবে না সেই সময় বা তার কোথায় তার নিজের জীবন আর কাজ নিয়ে সে ব্যস্ত প্রকৃতিতে নয় নিজের কাজে সে শান্তি খুঁজে পায় বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে সে মিসেস সালমা ও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতো মনে করে তাহলে এই তোমাদের প্রশ্ন হচ্ছে মিনু কার বাড়িতে থাকে এই প্রশ্নটা তো তোমরা দিতে পারবে তাই না মিনু কার বাড়িতে থাকে পাড়ার কথা পিসির বাড়িতে থাকে হ্যাঁ দুর্গদূর সম্পর্কের এক পিসির বাড়িতে থাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা শব্দার্থের মধ্যে দেখেছি তাই না শব্দার্থের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝাবে কি এটা পড়েছি না আমরা জীব চোখ কান নাক জিভ ত্বক এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি এখন তোমাদের হচ্ছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বর্ণনা ও মৃদুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো আর ঘ নম্বর হচ্ছে বর্ণার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃত হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করতে হবে তাহলে তোমাদের যেহেতু তোমরা এই দুইটা ক এবং খ নম্বর তো নিজেরাই লিখতে পারবে তাই না পারবে না এইটাও একটা চেষ্টা করবে এটাও লিখে নিবে ঠিক আছে অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা এবং মিনুর যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এবং ঘ নম্বর হচ্ছে বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে 13 পৃষ্ঠার তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নটা বাড়ির কাজ থাকবে বইয়ের সৃজনশীল আগে পুরোটা দলা বদ্ধ লাগে পুরো তোমাদেরকে ডায়েরি দেওয়া হয়েছে ওই ডায়েরিতে পড়াটা উঠিয়ে নাও তোমাদের বইয়ের 13 পৃষ্ঠা এটা ঠিক আছে 13 পৃষ্ঠা বইয়ের সৃজনশীল প্রশ্ন এসডব্লিউ করবে সৃজনশীল আমাদের বইয়ে দেওয়া আছে সৃজনশীল এক প্রশ্নটি এসডব্লিউ করবে ঠিক আছে আমি তাহলে আবারও দেখে নিই শুরু থেকে কি পড়িয়েছি আজকে আমরা আজকে পড়েছি কি মিনু গল্পটি কে লিখেছে বনফুল মিনু গল্পটি কে লিখেছে বনফুল বনফুলের প্রকৃত নাম কি বনফুলের প্রকৃত নাম হচ্ছে এই যে বলাইচাঁদ মুখোপাধ্যায় তাহলে বনফুলের প্রকৃত নাম কি বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং তার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে আর মৃত্যু হচ্ছে 1959 সালে কলকাতায় আর গল্পগ্রন্থ রয়েছে বিভিন্ন সেগুলোর নাম হচ্ছে বনফুলের গল্প বাহুল্য অবিশ্বলোকে বহুবর্ণ লোকাগ্নি ইত্যাদি তাহলে তোমরা আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম